ওয়েলকাম স্টুডেন্ট। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের বয়েলস ল নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমি পড়াবো চার্লস ল এবং চার্লস ল রিলেটেড যে সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো পরীক্ষাতে আসে আমি সেগুলো ডিসকাস করব। তাহলে প্রথমে তোমরা হেডিং করো চার্লস ল। দেখো, বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল আর গ্যাসের অ্যামাউন্ট অর্থাৎ মাস কনস্ট্যান্ট ছিল, কিন্তু চার্লস লতে প্রেশার কনস্ট্যান্ট থাকবে আর কি গ্যাসের মাসটাও কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? এই জায়গাটা আমরা জানি, এগুলো আমরা ক্লাস 9-10-এ পড়েছি, তোমরা সবাই জানো, তবুও আমি লটা একটা লাইনে লিখে দিচ্ছি। লেখো যে এক কনস্ট্যান্ট প্রেশার ভলিউম of a given amount of gas varies directly with temperature. একদম সিম্পল একটা ল। চার্লস কি বললেন যদি প্রেশারটা কনস্ট্যান্ট থাকে অ্যান্ড ভলিউম অফ এ গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস, মানে গ্যাসের অ্যামাউন্টটাও যদি কনস্ট্যান্ট থাকে তখন ভলিউম কি হবে? ভ্যারিজ ডাইরেক্টলি ভ্যারি করবে। কার সঙ্গে? উইথ টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি ভ্যারি করবে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তার মানে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে ভলিউমও ইনক্রিজ করবে, তাই তো? তাহলে এই লটা আমরা লিখতে পারি কি? ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি when কি when P and mass M constant, যখন এটা কনস্ট্যান্ট এটা, তাহলে আমরা যদি এটাকে ইকুয়াল করি তাহলে একটা কনস্ট্যান্ট আসে, এটাকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলি, বা কে ইকুয়াল টু এখানে শুধু কি বললাম? কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে অর আমরা কি লিখতে পারি? ভি বাই টি ইকুয়াল টু কি লিখতে পারি? কে। এইটা তোমার কি চার্লসের ইকুয়েশন। তার মানে যে কোনো গ্যাসের যদি তোমার প্রেশারটা কনস্ট্যান্ট থাকে এবং তার মাসটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তাদের ভলিউম আর টেম্পারেচারের রেশিও অলওয়েজ কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এখানে আমি একটা গ্যাসের ক্ষেত্রে বললাম, তাহলে অঙ্কের ক্ষেত্রে জেনারেলি একটা গ্যাসের ক্ষেত্রে পড়ে না, টু গ্যাসের ক্ষেত্রে পড়ে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো ফর টু গ্যাসেস, টু গ্যাসের ক্ষেত্রে কি হবে? V1 বাই T1 ইকুয়াল টু কি হবে? V2 বাই T2। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম করব, যখন দুটো গ্যাস পড়বে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। বোঝা গেল? দেখো, তাহলে চার্লস লতে আমরা কি দেখলাম না, প্রেশারটা যদি কনস্ট্যান্ট থাকে এবং গ্যাসের মাস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচার বাড়ালে ভলিউমও ইনক্রিজ করে। এখানে চার্লস একটা পয়েন্ট মেনশন করেছিলেন, সেইটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখবে। চার্লস বলেছিলেন, দেখো, অ্যাকর্ডিং টু চার্লস according to Charles
with increasing or decreasing each degree temperature volume of a gas increases or decreases by 1/273.15 of the original volume of the gas at 0 degree centigrade টেম্পারেচার। ঠিক আছে, এইটা তার মানে ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। চার্লস বলেছিলেন, দেখো যদি আমরা কি করি না 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি ইনক্রিজ করি বা ডিক্রিজ করি, তাহলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভলিউম ছিল সেই ভলিউমের 273.15 পার্ট ইনক্রিজ করবে অর ডিক্রিজ করবে। ঠিক আছে, টেম্পারেচার ইনক্রিজ করলে তাহলে ইনক্রিজ করবে, টেম্পারেচার যদি ডিক্রিজ করি তাহলে অত পার্ট ডিক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু বুঝে নে। দাও আমি এখানে বলছি let at 0 degree centigrade temperature volume of a gas is V0 কত V0 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটা গ্যাসের ভলিউম V0। তাহলে যদি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াই কত বাড়বে V0 ইনটু 1/273.15 পার্ট ভলিউম ইনক্রিজ করবে। তাহলে আমি যদি T ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াই তাহলে কত ইনক্রিজ করবে, তাহলে V0 ইনটু T/273, তাই না? তাহলে আমরা এবারে বলবো যে therefore at T degree centigrade temperature volume increases কত increases equal to কি আগে ছিল V0 তার কত T/273.15, তাহলে এত পার্ট ইনক্রিজ করবে। 0 তে যা ছিল তার T/এত পয়েন্ট 273.15 পার্ট ভলিউম ইনক্রিজ করবে। তাহলে এখন ভলিউম কত হবে, ফাইনাল ভলিউম কত হবে? দেয়ারফর এবার আমরা বলছি ফাইনাল ভলিউম of the gas at T ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে ইকুয়াল টু আগে ছিল কত V0, এখন ইনক্রিজ করেছে কত V0 ইনটু T/273.15, এটা ইনক্রিজ করেছে। তাহলে টোটাল এখন হবে কত, আমরা এটা কমন নিতে পারি V0টা, তাহলে 1 প্লাস কি T/273.15, তাহলে এত পার্ট তোমার ইনক্রিজ করার পর এখন গ্যাসের ভলিউম হলো। ঠিক আছে, তাহলে এই ভলিউমটা আমরা মনে করছি যে VT, এই ভলিউমটা কত লেট VT।
তাহলে ফাইনাল ভলিউম অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কত মনে করলাম, ভিটি। ঠিক আছে, তাহলে দেখ আগে ভলিউম ছিল V0, আমরা এখানে চার্লস বলে গেছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ালে তার জিরোতে যে ভলিউম তার 1/273.15 পার্ট ভলিউম ইনক্রিজ করবে। তাহলে আমি এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছি, তাহলে V0 ছিল, V0 ভলিউমের কত পার্ট ইনক্রিজ করছে, T/273.15 পার্ট ইনক্রিজ করেছে, এটা ইনক্রিজ করেছে। তাহলে এখন ফাইনাল ভলিউম অফ দ্য গ্যাস অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড কত, V0 প্লাস এইটা, আর আমরা বলছি এইটা VT ধরে নিলাম, VT ইকুয়াল টু V0 ইন্টু কি 1 প্লাস T/273.15। ক্লিয়ার? এটাই ফাইনাল ভলিউম। তাহলে এই জায়গাটা বোঝা গেল। আচ্ছা, এবার আমি তোমাদের একটু পড়াবো অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। ঠিক আছে, তাহলে তোমরা হেডিং করো অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। দেখ অ্যাবসোলুট জিরো টেম্পারেচারটা কি বলতো না, যে টেম্পারেচারে যে কোনো গ্যাসের ভলিউম জিরো হয়ে যাবে, শূন্য। কিন্তু দেখ গ্যাসের ভলিউম জিরো হওয়ার আগে গ্যাস কিন্তু লিকুইডে কনভার্ট হয়, তার লিকুইডের তো একটা ডেফিনিট ভলিউম আছে, তাই না? তার মানে গ্যাসের ভলিউম কোনোদিন জিরো হতে পারে? জিরো হতে পারে না, সেটা ইমাজিনারি। কিন্তু আমার থিওরিটিক্যালি আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ব্যাপারটা কি সেটা একটু জানবো। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, একটা লাইন লেখো, দ্য টেম্পারেচার at which volume of any gas became zero, volume of any gas became zero, ঠিক আছে, is called absolute zero temperature। এইটাকে বলছি is called absolute zero temperature। ঠিক আছে, তাহলে এই টেম্পারেচারকে বলছি আমরা অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। হ্যাঁ, দেখ আমরা এখানে ধরে নিচ্ছি লেট at 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার volume of a gas is V0। হ্যাঁ, and কি ধরলাম, and absolute zero temperature is T ডিগ্রি সেন্টিগ্রেড, T ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখ অ্যাকর্ডিং টু চার্লস ল আমরা একটু আগেই পড়েছি যে দেখ at T ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কি হবে, ভলিউম হবে কি, ভলিউম অফ এ গ্যাস, বলে দিচ্ছি ভলিউম অফ এ গ্যাস became VT, therefore VT equal to কি ছিল, এই V0 1 প্লাস T/273.15, এটা একটু আগে আমরা বলেছি। তাহলে এই T ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কি ধরেছি, তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের ভলিউম কত হবে, জিরো, তাই তো, ভলিউম কত হবে, জিরো হবে। তাহলে এইটাকে আমরা কি করে দেবো, জিরো, তাই তো, বলেছে টেম্পারেচার অ্যাট হুইচ ভলিউম অফ এনি গ্যাস বিকেম জিরো, সেটাই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে এখানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আমি কত ধরেছি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আমি
টি ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্যাসের ভলিউম কী হবে, 0 হবে। আর আবার আমরা চার্লস ল থেকে কী পেয়েছি, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ভলিউম অফ দ্য গ্যাস বিকেম কি, ভিটি। ভিটি ইকুয়াল টু এইটা পড়েছিলাম, ভিটি ইকুয়াল টু V0 এইটা, তাই না? তার মানে এখানে 0 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এই V0 1 প্লাস টি বাই 273.15। তাহলে এখান থেকে ক্যালকুলেট করো, অর এটার তলাইলে 0 হয়, তার মানে টি ইকুয়াল টু পাচ্ছি 273.15। তাহলে টি ইকুয়াল টু এত, আমরা এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেড বলেছি, তার মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কত, এখানে একটা মাইনাস আছে, মাইনাস এখানে যেহেতু এটা চলে এলে মাইনাস হবে, তাহলে এখানে লিখছি দেয়ারফোর অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ মাইনাস 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ক্লিয়ার? তাহলে আমাদের যদি বলে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, আমরা বলে দিতে পারবো। যদি বলে ডিরাইভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তাহলে এখান থেকে আমরা ডিরাইভটা করে দিতে পারবো। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ব্যাপারটা ক্লিয়ার হলো, সবাই বুঝতে পারলে যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কি। দেখ, এবারে আমরা অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার অর্থাৎ কেলভিন স্কেলের টেম্পারেচারের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচারের একটা রিলেশন আমরা লিখব, যেটা তোমরা কিন্তু সবাই পড়ে এসছো ক্লাস 9-10-এ। ওটা নিয়ে আমার বলার কিছু নেই, শুধু এখানে লিখে রাখো রিলেশন বিটুইন কেলভিন স্কেল of temperature and Kelvin scale के बोली absolute scale, है Kelvin scale of temperature and centigrade scale of temperature। ঠিক আছে, Kelvin scale of temperature and centigrade scale of temperature। দেখো, এটা আমরা জানি এই টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু, দেখো যে তোমার 273.15 প্লাস টি কেলভিন, এইটা কেলভিন। কেন না, কেলভিন স্কেলটা যখন তৈরি করা হয়েছিল তখন এখানে বলা হয়েছিল যে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 0 কেলভিন, এইটা করে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা অ্যাজ করে নিলাম, এইটা আমরা জানি। তাহলে কত, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 কেলভিন ধরে কিন্তু এই কেলভিন স্কেল বা অ্যাবসলিউট স্কেলটা এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখ, তাহলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 কেলভিন, তাহলে এইটাকে ধরেছি -273.15 ইকুয়াল টু 0 কেলভিন। তাহলে যদি একটা বাড়াই মানে -272.15, তাহলে কত হবে, 1 কেলভিন। আরো যদি বাড়াই -271.15, তাহলে কত, 2 কেলভিন। আরো যদি বাড়াই -270.15, কত হবে, 3 কেলভিন। ডট ডট ডট, আমি যখন এটাকে যখন আমরা 0 কেলভিন বলবো, এটাকে যখন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এটা কত হবে তোমার 273.15 কেলভিন, তাই না? এই সেন্টিগ্রেডকে আমরা 0 কেলভিন ধরেছি, তাহলে এই সেন্টিগ্রেডকে একটা করে বাড়াচ্ছি মানে মাইনাস কমছে, তখন কত হয়েছে, 270 মানে 1 কেলভিন, 2 কেলভিন, 1 কেলভিন, 2 কেলভিন, 3 কেলভিন। তাহলে যখন এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে তখন কত কেলভিন হচ্ছে, 273.15 কেলভিন হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি ডিগ্রি সেন্টিগ্রেড বলেছি,
তার মানে 0 হলে কত, প্রথমে 0 তে এলে 273.15, এবারে T ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস T। আমরা যদি এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বলি তাহলে কত কেলভিন হবে, 273.15 প্লাস 5 কেলভিন, এটা হবে। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা কিন্তু আমাদের জানতে হবে, এটা সেন্টিগ্রেড স্কেল আর এটা কেলভিন স্কেল বা অ্যাবসলিউট স্কেলের রিলেশন। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু যেন মনে থাকে। এবার চার্লস ল রিলেটেড আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের দেখাবো, খুবই ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন এক্সামে আসে। তাহলে তোমরা হেডিং করো সাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন about Charles Law। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এখানে ভি ভার্সেস টি এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাবো অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ভি ইকুয়াল টু কে ইনটু টি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা আমরা কেলভিন স্কেলে দেখাবো, কেলভিন স্কেলে আমরা এইটা দেখাবো। তাহলে ওয়াই অ্যাক্সিসটা ভি আর এক্স অ্যাক্সিসটা কি টি। ধর এটা 0 কেলভিন, এটা 5 কেলভিন, এটা 10 কেলভিন, এটা 15 কেলভিন, এরকম ভাবে কেলভিন স্কেলে আমরা দেখাচ্ছি, 20 কেলভিন এভাবে। তাহলে দেখ 0 কেলভিনে যদি আমরা আনি তাহলে গ্যাসের ভলিউম কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু গ্যাসের ভলিউম কি 0 হয়, 0 তো হয় না। তাহলে আমরা একটু দূরে থেকে লিখবো, আমরা এখান থেকে বলছি, ধর এই 1 এ 0, ওই 1 এ এইটা পাচ্ছি, 2 এ এখানে পাচ্ছি, 3 তে এটা পাচ্ছি, 20 কেলভিনে এটা পাচ্ছি, তাই না? তাহলে এটা দেখো একটা স্ট্রেট লাইন ফ্রম অরিজিন, কিন্তু অরিজিন থেকে আমরা দিচ্ছি না, তার উপর থেকে আমরা প্লটটা ড্র করলাম, লাইনটা ড্র করলাম তার উপর থেকে। ঠিক আছে, আর যদি আমরা এটা ডিফারেন্ট প্রেসারে করি, এটা তো একটা প্রেসারে আমরা করলাম, একটা কনস্ট্যান্ট প্রেসারে, এগুলো যদি আমরা ডিফারেন্ট প্রেসারে করি, ধরি তাহলে এদিকে ভি, এদিকে কি টি, এটা কিন্তু 0 কেলভিন, কেলভিনে আমরা বলেছি। তাহলে কি হবে, তোমার এরকম ডট 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 দিয়ে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা P1। এবার দেখ প্রেসার বাড়ালে ভলিউম কিন্তু কমে যায়, যত প্রেসার বাড়াবো ভলিউম কমে যাবে। তাহলে এটা কি হবে, নিচে চলে আসবে। তাহলে আগের ভলিউমটা অনেক বেশি হয়েছিল, আমি যদি হাই প্রেসারে করি তাহলে ভলিউমের ইনক্রিমেন্টটা অত হবে না, একটু কমে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, ডট 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 দিয়ে এরকম দেখাচ্ছে, এটা কি P2 তে। আরো যদি প্রেসার বাড়াই তাহলে আরো ভলিউমের ইনক্রিমেন্টটা অত বেশি হবে না, আরো কমে যাবে। এটা P3 তে, তার মানে P3 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P1। তাহলে দেখ, তাহলে আমাদের এমনি টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ছে, এইটা জানো, টেম্পারেচার ইনক্রিজ করেছি, ভলিউম ইনক্রিজ করেছি। আর এখানে কি টেম্পারেচার বাড়াচ্ছি, ভলিউম ইনক্রিজ করছে, ভলিউম এই টেম্পারেচার এদিকে ইনক্রিজ করছে, ভলিউম ইনক্রিজ করছে। কিন্তু তোমার যখন হাই প্রেসারে করছি তাহলে হাই প্রেসারে তো ভলিউম কমে যায়, এই ভলিউমটা তো কম হয়, সেই জন্য কার্ভটা এর নিচে থেকে স্টার্ট হচ্ছে,
যত টেম্পারেচার ইনক্রিজ করলেও ভলিউমটা অত স্পিডে ইনক্রিজ করছে না, ভলিউমের ইনক্রিমেন্টটা অত বেশি হচ্ছে না। আরও প্রেশার বাড়ালে ভলিউম ইনক্রিমেন্ট আরও কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এরকম যদি আসে, এটা কেলভিন স্কেলে, অ্যাবসলিউট স্কেলে যদি পড়ে তাহলে এরকম ড্র করতে হবে। এবারে যদি এটা সেন্টিগ্রেড স্কেলে পড়ে তাহলে কেমনভাবে করতে হবে দেখো। তাহলে সেন্টিগ্রেড স্কেলে পড়লে আমরা এরকম ভাবে ড্র করে দিচ্ছি। ধরো এইটাকে আমরা 0 বললাম, এদিকে তোমার এটা টেম্পারেচার আর এটা কি ভলিউম। তাহলে এখানে ধরো আমরা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড রেখেছি, আর এদিকে রেখেছি কি +273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের কি ভালো করে দেখো, মানে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, ভলিউম 0 হয়ে যায়। তাহলে ভলিউম তো 0 হয় না, আমরা একটু উপর থেকে দিচ্ছি, এখান থেকে ডট 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 দিয়ে আমরা এরকম ভাবে করছি। এই এটা P1 একটা, যদি একটা প্রেসারে ড্র করতে বলে তাহলে এটা করতে হবে। এবার যদি ডিফারেন্ট প্রেসারে অ্যানাদার প্রেসার যদি বলে, ঠিক এখান থেকে এই এটা P2, তাহলে এখানে কি P2 গ্রেটার দ্যান P1, তাই না? এখানে কি হলো P2 গ্রেটার দ্যান P1, তাহলে প্রেসার ইনক্রিজ করলে তোমার ভলিউমটা কমে যায়, তাই এইটা নিচে থেকে হলো। একটু তোমরা একটু ভালো করে ড্র করো স্ট্রেট লাইনটা, তাহলে বোঝা গেল। তাহলে আমাদের সেন্টিগ্রেড স্কেলে যদি পড়ে তাহলে কিন্তু এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড এদিকে লিখবে, এদিকে +273 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবে, আর এখানে 0। আর কেলভিনে বললে আমি তাহলে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড কি করতাম, 0 কেলভিন ধরে করতাম, তাই না? এটা ইকুয়াল টু 0 কেলভিন। তাহলে এখান থেকে যেমন হয় সেই রকম আগেরটা দেখিয়েছি। তাহলে বোঝা গেল এরকম যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসে তোমরা পারবে। আচ্ছা, আমি অ্যানাদার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি, ভালো করে দেখো। V2, তাহলে এখানে বলছি V/T ভার্সেস টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছিলাম, V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আমরা ডায়াগ্রামটা করি, দেখ V/T ভার্সেস T, তাহলে আমি টেম্পারেচার সে 1 কেলভিন হোক, 2 কেলভিন হোক, 3 কেলভিন হোক, সব জায়গায় V/T এর রেশিওটা কত পাবো, সেম পাবো। এখানে যা পাবো এদিকে তাই পাবো, এখানেও যা, এটা এখানেও তাই, এই টেম্পারেচারেও তাই। তাহলে এটা কে, শুধু কে ভ্যালু পাবো। তাহলে প্যারালাল টু কি হবে, এক্স অ্যাক্সিস, এটা একটা কনস্ট্যান্ট প্রেসারে। এবার আমি যদি এটা ডিফারেন্ট প্রেসারে করি, হ্যাঁ, এটা যদি আমি ডিফারেন্ট প্রেসারে করি কেমন হচ্ছে দেখো, তোমার V/T ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস T, প্যারালাল টু এক্স অ্যাক্সিস পেলাম, তাই না? আবার এটা P1 টেম্পারেচার, এই P1 প্রেসারে। আবার প্রেসার যদি ইনক্রিজ করি তাহলে কেমন পাবো, কমে যাবে। কেন প্রেসার ইনক্রিজ করলে কমে যাচ্ছে কেন, কারণ ভলিউম কমে যাবে। তার মানে V/T এর রেশিওটাও কমে যাবে, কে ভ্যালুটাও কমে যাবে। তার মানে এটা P2, ঠিক আছে, তাহলে P2 গ্রেটার দ্যান P1। ঠিক আছে, তার মানে নেচার সেম থাকছে। দেখো কার্বের নেচারটা কিন্তু সেম থাকছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। প্রেসার বাড়ালে V/T এর ম্যাগনিটিউড কমে যাচ্ছে, তাই কার্ভটা নিচের দিকে আসছে। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল। অ্যানাদার
গ্রাফ আমি দেখাচ্ছি, দেখো এবারে এটা খুবই ইম্পর্টেন্ট, লগ ভি ভার্সেস লগ টি। দেখ এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে বলছি কি তোমার, আমরা জানি কি ভি ইকুয়াল টু কি কে টি, তাহলে লগ নিয়ে নাও, और log v ইকুয়াল টু কি log k প্লাস log t। তাহলে এটা y অ্যাক্সিস, এটা কি x অ্যাক্সিস, আর এখানে আগে আমি m দিচ্ছি mটা, আর এটা কি কনস্ট্যান্ট, এটা c, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। mটা কি লগের t এর সঙ্গে কোনো কিছু আছে, কোনো কোএফিসিয়েন্ট আছে, নেই, তার মানে এই 1 কিছু না থাকলে কি 1, তার মানে এখানে স্লোপটা কিন্তু 1। ঠিক আছে, তাহলে এদের যদি আমরা ডায়াগ্রাম করি কেমন হয় ভালো করে দেখো। এটা log v আর এটা কি log t। তাহলে log t যদি, এটা তো x অ্যাক্সিস, তাহলে log t যদি 0 হয় কত পড়ে আছে log k একটা ভ্যালু পাবো। এবারে এটা যদি 1 2 3 4 log t1 log t2 log t3 যত ভ্যালুটা পাবো, তাহলে log t এর সঙ্গে ইনক্রিজ করবে, তাহলে কোন দিকে যাবে উপরের দিকে, এরকম উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হলো একটা স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। এই কার্ভটা কেমন স্ট্রেট লাইন with positive slope, তাই না? তাহলে স্লোপটা কত, এই স্লোপ কত, স্লোপ এই m কিছু নেই মানে কি 1, তাহলে আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু কি 45 ডিগ্রি। তার মানে দেখ তাহলে log v ভার্সেস log t, যে কার্ভটা আমরা পেলাম, এই কার্ভের স্লোপ কত পেলাম 1, আর এদের স্লোপ অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি। তাহলে এইটা এখান থেকে দেখালে যে এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বিভিন্ন যদি কার্ভ ড্র করতে বলে তাহলে পারবে। তাহলে চার্লস লটা ক্লিয়ার, তার রিলেটেড যে সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো এক্সামে আসে সেগুলোও বলে দিলাম, সেগুলো তোমরা এখন সলভ করতে পারবে। এবার লেখো রিলেশন বিটুইন চার্লস ল অ্যান্ড বয়েলস ল। কি বললাম, রিলেশন বিটুইন চার্লস law and Boyle law, Charles law and Boyle's law এর রিলেশন। ভালো করে এখানে দেখো, তাহলে চার্লস ল আর বয়েলস ল এর রিলেশনটা আমরা চার্লস লতে কি পেলাম v ডাইরেক্ট প্রপোর্শনাল টু t, আর বয়েলস লতে কি পেলাম v ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। তাহলে এখানে লিখছি অ্যাকর্ডিং টু বয়েলস ল v ইনভার্সলি প্রপোর্শনাল টু p, এক নম্বর when t and n constant, according to Charles law, v direct proportional to t, এখানে p and m constant, তাহলে 1 and 2 যদি ইকুয়াল করি তাহলে কি হচ্ছে v ডাইরেক্ট প্রপোর্শনাল টু t/p। তাহলে এখানে একটা কি করব আমরা কনস্ট্যান্ট আনতে পারি k t/p,
তাই না, কে ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, और আমরা এখানে কি বলতে পারি, এই পিভি টিটা চলে এলো ইকুয়াল টু কে, তাহলে এটা কি হলো চার্লস এবং বয়েলস লয়ের কোরিলেটেড ইকুয়েশন। হ্যাঁ, মানে দুটো লয়ের কম্বিনেশন করলে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এবারে টু গ্যাসেস, ফর টু গ্যাসেস আমরা কি লিখতে পারি, ফর টু গ্যাসেস আমরা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু কি লিখতে পারি, P2 V2 বাই T2। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক আসতে পারে, পরীক্ষায় প্রবলেম পড়তে পারে। তাহলে আমরা এই ফর্মুলা থেকে যদি পরীক্ষায় কোনো প্রবলেম আসে আমরা সলভ করতে পারবো। তাহলে বোঝা গেল, ক্লিয়ার? তাহলে চার্লস এবং বয়েলস ল কিন্তু শেষ হলো এবং তাদের যে সমস্ত কোশ্চেন আসতে পারে আমরা ডিসকাস করলাম। তোমরা একটু ভালো করে এগুলো প্র্যাকটিস করে নাও।